তামিলনাড়ুতে পুনরায় ভাষা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। এম.কে. স্ট্যালিন ডিএমকে নেতৃত্বাধীন যে সরকার চলছে তামিলনাড়ুতে, সেই স্ট্যালিনের কাছে কোনো ইস্যু নেই বর্তমানে। এখন কি করবে? সামনে বছর বিধানসভা ভোট আসছে, সে জনগণকে যদি খেপাতে না পারে বা জনগণকে যদি নিজের ফেভারে না নিতে পারে, তাহলে 2026-এ তার পক্ষে উত্তীর্ণ হওয়া খুবই মুশকিল হয়ে পড়বে। এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে, কেন্দ্র সরকার, বিজেপি সরকার স্ট্যালিনের বা ডিএমকে এর বিরুদ্ধে যে ইডি এবং সিবিআই প্রতিনিয়ত লাগিয়ে রেখেছে, এবং শুধু তাই নয়, ডিএমকে এর আগেও কংগ্রেস পিরিয়ডেও কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল। আমরা সবাই জানি ডি রাজা বেশ কিছু বছর জেল খেটেছে, কানিমুজি সিবিআই এবং ইডির খপ্পরে এখনো পর্যন্ত আছে। তাহলে করুণানিধির যত বংশধর, করুণানিধির ফ্যামিলির প্রত্যেকেই কিন্তু ইডি এবং সিবিআই রাডারে আছে। এই যে একটা রাগ, সেই ইস্যুটাকে নিয়ে এখন কেন্দ্রের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে, কেন্দ্রকে কিভাবে পর্যদস্ত করব, বা তামিল জনগণকে কিভাবে নিজের কবলে নিয়ে আসবো, বা কিভাবে ক্যাপচার করব, কন্ট্রোল করব, তামিল ভোট যাতে বিভাজিত না হয়, সেই চেষ্টা। সেই জন্য আবার পুনরায় তারা এই ভাষা আন্দোলন শুরু করলো, হিন্দি বিরোধিতা শুরু করলো, হিন্দি ভাষার বিরুদ্ধে আবার আন্দোলন শুরু করেছে। কেন? তার কারণ হচ্ছে, কেন্দ্র সরকার যেমন একভাবে ডিএমকে সরকার বা করুণানিধির ফ্যামিলিকে ইডি সিবিআই পর্যদস্ত করছে, পরক্ষণে কেন্দ্র সরকার আবার এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যে চালু করছে সমস্ত রাজ্যে, সারা ভারতবর্ষে, সেখানে ত্রিভাষা তত্ত্ব আছে। প্রত্যেকেই কিন্তু 3টে ভাষা শিখবে। যে যার মাতৃভাষা, সেই মাতৃভাষায় সে এডুকেশন গ্রহণ করবে। মাতৃভাষার সঙ্গে ইংরেজি এবং হিন্দি বাধ্যতামূলক, হিন্দি বাধ্যতামূলক শিখতে হবে। এটা প্রত্যেক রাজ্যে এই নোটিশ জারি করেছে। সেই নোটিশ তামিলনাড়ুতেও গেছে। সেই নোটিশে ভিত্তিতে তাদের বক্তব্য হচ্ছে, আমরা ত্রিভাষা এই তথ্য মানব না, হিন্দি ভাষা আমরা শিখবো না, হিন্দি ভাষাকে আমরা গুরুত্ব দেবো না। যদি হিন্দি ভাষাকে আমরা গুরুত্ব দিই, আমাদের তামিল ভাষা, আমাদের তামিল যে অভিমান বা তামিলকে নিয়ে আমরা যে গরিমা করি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের তামিলনাড়ুর সমস্ত ছেলে মেয়ে হিন্দির দিকে ঝুঁকে যাবে। আমাদের সংস্কৃতি, যে পুরনো প্রাচীন সংস্কৃতি, সেটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে, তামিলনাড়ুতে উত্তরোত্তর কিন্তু বিজেপির উত্থান বেড়ে যাচ্ছে। যদি বিজেপি একটা কেন্দ্রীয় সরকার, সারা ভারতবর্ষের জাতীয় পার্টি যদি তামিলনাড়ুতে ঢুকে যায়, তাহলে তামিলনাড়ুতে যত রিজনাল পার্টি আছে, ডিএমকে, এআইএডিএমকে, এরকম প্রচুর আছে যার নাম জানি না, তারা কিন্তু তাদের পতন অনিবার্য, তাদের অবস্থা কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছে। তাহলে বিজেপির উত্থানকে প্রতিহত করতে হবে, বিজেপির উত্থানকে রোকথাম করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ডিলিমিটেশন। বিজেপি আমার মনে হয় এই নেক্সট এই যে লোকসভা আসবে 2029-এ, তারপরে হয়তো বা তার আগেও হয়তো ডিলিমিটেশন শুরু করে দিতে পারে। যদি করে, ভারতবর্ষে প্রায় 846 জন সাংসদ হবে। এটা সারা ভারতবর্ষে হবে, শুধুমাত্র তামিলনাড়ুতে হবে না, পশ্চিমবাংলায় হবে না, কোথাও নয়, সারা ভারতবর্ষ জুড়ে। আজকে এমপি সংখ্যাতে 545 বা 46 থেকে বেড়ে সেটা 846 পর্যন্ত হবে। এই যে কতগুলো কারণ। প্রথম হচ্ছে ইডি সিবিআই, 2 নম্বর হচ্ছে কি আপনার ডিলিমিটেশন, 3 নম্বর হচ্ছে বিজেপির উত্থান, 4 নম্বর হচ্ছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি। এইসব নানান কারণে আজকে এম.কে. স্ট্যালিন যে কিভাবে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করবে বা কিভাবে তামিল জনগণকে উত্তেজিত করে রাখবে এবং তার ফেভারে নিয়ে আসবে, তার একটা সব থেকে জিনিস হচ্ছে এই যে ভাষা আন্দোলন বা ভাষা বিরোধিতা করা, হিন্দি বিরোধিতা করা। এটাই হচ্ছে তার কাছে পুরনো অস্ত্র আবার নতুন করে শান দিচ্ছে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। আমরা জানি যে তামিলনাড়ু বরাবরই হিন্দি বিরোধিতা করে এসেছে, দক্ষিণ ভারত বরাবরই হিন্দির বিরোধিতা করে এসেছে। আজকে শুধু নয়, সেই সুদূর 1937 সাল থেকে হিন্দি ভাষার বিরোধিতা বা নর্থ ইন্ডিয়ানদের এগেনস্টে তাদের বিরূপ আচরণ, এটা আজকে নতুন কিন্তু নয়। আজকে তামিলনাড়ুতে যে ভাষা আন্দোলন শুরু হয়েছে, এম.কে. স্ট্যালিন
আবার পুরনো অস্ত্রকে শান দিচ্ছে, সেটা কিন্তু 1937 সাল থেকে চলে আসছে। যে হিন্দি ভাষার বিরোধিতা বা হিন্দি বলয়ের মানুষদের প্রতি বিরূপ আচরণ, এটা তামিলনাড়ু জনগণ বা তামিলনাড়ু স্টেট বা দক্ষিণ ভারতের আজকে কিন্তু নতুন নয়। এটা সেই 1937 স্বাধীনতার বহু আগে থেকে হয়ে আসছে বা চলে আসছে। পেরিয়ার থেকে শুরু করে আজকে MK স্ট্যালিন পর্যন্ত প্রত্যেকেই কিন্তু হিন্দির বিরোধিতা করে আসছে বা হিন্দি ভাষার বিরোধিতা করে আসছে। শুধু তাই নয়, তামিলনাড়ুতে যে যে সরকার এসেছে প্রত্যেকেই AIADMকে বলুন, আজকে AIADMকে বিজেপির সহযোগী দল হিসাবেও বা হলেও সেও কিন্তু হিন্দির বিরোধিতা করে এসেছে এবং আজও সেই হিন্দি বিরোধিতা করছে। তাহলে তামিলনাড়ুর যত জনগণ আছে, যত মানে মানুষ আছে দক্ষিণ ভারতে, তারা যে যাই পার্টি করুক, তারা কিন্তু টোটালি উত্তর ভারতের মানুষ বা হিন্দি ভাষার বিরোধিতা করে এসছে। তারা বরাবরই এর বিরোধী এবং তাদের বক্তব্য হচ্ছে জোর করে হিন্দি ভাষা আমাদের উপরে চাপানো যাবে না, জোর করে চাপিয়ে দেওয়া ভাষা আমরা কিন্তু গ্রহণ করব না। ভারত সরকার NEP ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছে ত্রিভাষা তত্ত্ব, মানে ত্রিভাষা গ্রহণ করতে হবে। নিজের মাতৃভাষা যার যা ভাষা আছে, তামিল, বাংলা, ইংরেজি, গুজরাটি, মারাঠি, যার যা ভাষা আছে সে মাতৃভাষা, 2 নম্বর ইংরেজি এবং 3 নম্বর হচ্ছে হিন্দি বাধ্যতামূলক। এই হিন্দি বাধ্যতামূলক ভাষাটা তামিলনাড়ু সরকার কিন্তু গ্রহণ করতে রাজি নয়। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি হিন্দি বাধ্যতামূলক করি তাহলে বেশিরভাগ ছেলে মেয়ে হিন্দির দিকে ঝুঁকে যাবে। তার কারণ যদি হিন্দি এখানে বলবালা চলে বা হিন্দি মানুষের আগমন অনেক বেড়ে গেছে, তাহলে উত্তর ভারতের কবজায় আমরা পড়ে যাব, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা ভুলন্টিত হবে। অতএব আমরা এর জন্য অনেক আন্দোলন করছি। অতএব আমরা হিন্দিকে জোর করে চাপিয়ে দাও এইভাবে আমরা গ্রহণ করব না। এটা একটা প্রশ্ন। আজকে এই হিন্দি ভাষার বিরোধিতা 1937 সাল থেকে চলে আসছে। তার কারণ হচ্ছে 1937 সালে তৎকালীন ব্রিটিশ সরকার দক্ষিণ ভারতে মাদ্রাজের মুখ্যমন্ত্রী হিসাবে সি রাজা গোপালাচারীকে নিয়োগ করেছিলেন। তখন মাদ্রাজ বলা হতো বা ম্যাড্রাস বলতো। এই ম্যাড্রাস বা মাদ্রাজ সারা তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের কিছু অংশ, অন্ধ্রপ্রদেশের সমগ্র অংশ, এই নিয়ে ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। এই মাদ্রাজ প্রেসিডেন্সির তৎকালীন মুখ্যমন্ত্রী হিসাবে সি রাজা গোপালাচারীকে নিয়োগ করেছিলেন ব্রিটিশ সরকার। এবং সেই সময় সি রাজা গোপালাচারী এবং একটা আদেশ জারি করেছিলেন যে প্রত্যেকটি স্কুলে হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হবে এবং হিন্দি শেখা বাধ্যতামূলক। এবং শুধু তাই নয়, 1938 সালে উনি একটা সার্কুলার জারি করে 125টি স্কুলে হিন্দি বাধ্যতামূলক করে দিয়েছিলেন। 1938 সালের এই নোটিশের বিরোধিতা করে ইভি রামাস্বামী পেরিয়ার এবং জাস্টিস পার্টির নেতৃত্বে, সাউথ ইন্ডিয়ান লেবারেল পার্টির নেতৃত্বে ব্যাপক আন্দোলন, সহিংস আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে থালামুতু এবং নটরাজনের মতন ব্যক্তিত্ব গ্রেপ্তার হয় এবং পরে তারা মৃত্যুবরণ করে। এই সহিংস আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার পিছিয়ে আসে এবং সেই হিন্দি নীতি প্রত্যাহার করে নেয়। এখন ডিএমকে নেতা MK স্ট্যালিনের বক্তব্য হচ্ছে যে হিন্দির আধিপত্যের জন্য উত্তর ভারতের বেশ কিছু আঞ্চলিক ভাষা যেমন বুন্দেলখন্ডি, মৈথিলি এবং অবধি, এরকম প্রচুর আঞ্চলিক ভাষা তা কিন্তু চাপা পড়ে গেছে। সেই ভাষা কিন্তু এখন আর খুব কম সংখ্যক লোক কথা বলে এবং সেই ভাষা লেখাপড়া বা কালচার প্রায় কমে গেছে। তাহলে এই হিন্দির আধিপত্যের জন্য সারা ভারতবর্ষের যত আঞ্চলিক ভাষা আছে একদিন সমাপ্ত হয়ে যাবে। অতএব আমরা তা হতে দেব না। আমাদের গরিমা, আমাদের প্রাচীন সংস্কৃতির তামিল ভাষা, আমরা আমাদের ভাষাকে রক্ষা করে রাখবো। এর জন্য সহিংস আন্দোলনে গেছে প্রচুর মানুষ এবং প্রচুর ছাত্র আত্মাহুতি দিয়েছে এই সহিংস এই হিন্দি বিরোধিতা করার জন্য, হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য। আজকে কিন্তু প্রচুর এরকম রাজ্য আছে, তারা কিন্তু কেউই চায় না যে হিন্দি জোর করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হোক বা হিন্দি জোর করে শিখতে হবে, এই ফর্মুলা তারা কিন্তু মানতে রাজি নয়। বিরোধিতা করতে করতে
আজকে এম.কে. স্ট্যালিন এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সদ্য বিধানসভাতে যে বাজেট পেশ করেছে, আমাদের ভারতবর্ষে যে রুপি সিম্বল, সেই সিম্বলটাকে পর্যন্ত হাঁটিয়ে দিয়েছে। কারণ সেই রুপির সিম্বলটা হিন্দি অ্যালফাবেটে আছে, তার জন্য সেটাকে সরিয়ে তামিল অ্যালফাবেট সেখানে ব্যবহার করেছে। তাহলে সে কতখানি বেআইনি কাজ করলো। এটা যে কোনো কেন্দ্রীয় সরকারের নয়, এটা যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে কিন্তু এইটা প্রয়োগ করা হয়েছিল। আজকে রুপির যে সিম্বল, সেটা কিন্তু কোনো কেন্দ্রীয় সরকার বা কোনো পার্টি এটা কিন্তু জোর করে দেয়নি। তার কারণে এই রুপির সিম্বলটা যখন ব্যবহার করা যাবে, কারণ প্রত্যেক দেশেরই সিম্বল আছে, ইউএস ডলার আছে প্রত্যেক দেশের, একমাত্র আমাদের ভারতের ছিল না, যে আমাদের রুপির কোনো সিম্বল ছিল না। সেই জন্য 2010 সালে ব্যাপক হারে একটা কম্পিটিশন ডেকেছিল তৎকালীন কংগ্রেস সরকার, মনমোহন সরকার ছিল, কিন্তু তখন বিজেপি সরকার ছিল না, এবং প্রচুর এরকম সিম্বল এসেছিল, যার মধ্যে থেকে 3-4টে আরবিআই গভর্নর বেঁচেছিল, এবং এই যে রুপির সিম্বলটা এটাকে সিলেক্ট করা হয়েছে সারা ভারতবর্ষে। এবং জানলে অবাক হবেন, এই যে রুপির সিম্বলই কিন্তু একটা তামিলিয়ান করেছিল, IITian, তার নাম হচ্ছে ডি উদয় কুমার। এই ডি উদয় কুমারের নকশার ভিত্তিতেই আজকে এই রুপির সিম্বলটা। আজকে তামিলনাড়ু সেই এম.কে. স্ট্যালিন, সে তার কি ডি উদয় কুমারকে অপমান করলেন না? এবারও বোঝা যাচ্ছে ডি উদয় কুমার নাকি কোনো ডিএমকে নেতার ছেলে, তাহলে সেই তার দলেরই কোনো নেতা তার সন্তানকে তিনি কিন্তু অপমান করলেন। আজকে এই সিম্বলটা কিন্তু কোনো রাজনৈতিক পার্টি জোর করে দেয়নি বা চাপিয়ে দেয়নি। আজকে কংগ্রেস তাদের সহযোগী দল, সেই কংগ্রেস সরকার, মনমোহন সরকার কিন্তু এই রুপির সিম্বলটা কিন্তু তখন আবিষ্কার করেছিলেন, এবং বিজেতা ছিলেন ডি উদয় কুমার। তাহলে সে একদিকে উনি যদি তামিল গরিমা বা তামিল অভিমানী হন, তাহলে পরোক্ষভাবে উনি কিন্তু আরেকজন তামিলিয়ানকে অপমান করলেন, তারই মানে পার্টির কোনো নেতার সন্তানকে তিনি কিন্তু অপমান করলেন। তাহলে এটা একদিকে যেমন ভারত বিরোধিতা কাজ হলো, যে রুপির সিম্বলটা হাঁটিয়ে, ঠিক তেমনি আবার এই বিরোধিতা করতে করতে কোন জায়গায় যে পৌঁছে যাবে আমাদের দিদিমণির মতো। আজকে দিদিমণির কাছে বুদ্ধি নিয়ে উনি কিন্তু এইসব কাজগুলো করছে। তার কারণ মমতা দিদি বা মমতা হচ্ছে তামিল ভাই যে এম.কে. স্ট্যালিন, কানিমোজি, এনাদের যে সক্ষমতা আছে সেটা আমরা কিন্তু বহুবার দেখেছি। হয়তো ওনার কাছে বুদ্ধি নিয়েছেন যে কিভাবে কেন্দ্রের বিরোধিতা করতে হয়, কেন্দ্রকে কিভাবে পর্যদস্ত করতে হয়। দেখো, আমি ইডিআই কে মেরেছি, আমি সিবিআই কে ধরে ঢুকিয়েছি, সিবিআই ইডিআর বিরুদ্ধে কিভাবে লড়াই করব, দুর্নীতি করে যাও, আর এই ফর্মুলাতে তুমি কাজ করে যাও। এটাও কিন্তু মমতা হয়তো বুদ্ধি দিয়েছে যে কিভাবে কেন্দ্রের বিরোধিতা করতে হয়। একমাত্র তামিলিয়ান বা সাউথ ইন্ডিয়ানরা ভাষা আন্দোলন বাদে এরকম টুটকো ফুটকো যেটা বাঙালিরা বিরোধিতা করে আসে, এরকম নগ্ন বিরোধিতা কোনদিন কিন্তু করেনি। আজকে এম.কে. স্ট্যালিন কিন্তু সেই জিনিসটা করে দেখালো। এটা কিন্তু খুবই ন্যাক্কারজনক ব্যাপার যে ভারতের জানি না সংবিধানে এটা আঘাত করলো কিনা, বা সংবিধান বিরোধী কতখানি কাজ হলো, যারা সংবিধান বিশেষজ্ঞ ওনারা বলতে পারবেন। কিন্তু এটা করাটা উচিত হয়নি। হয়তো ভাষা আন্দোলন করছেন, আপনি হিন্দিকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করবেন না, সেটা করতে পারেন, কিন্তু তামিলনাড়ুতে এই যে হিন্দি বিরোধিতা আজকে নতুন নয়, এবং হিন্দি ভাষীর বিরোধিতা আজকে কিন্তু নতুন নয়। তাহলে এম.কে. স্ট্যালিন যদি মমতার বুদ্ধি নিয়ে কেন্দ্রের বিরোধিতা করতে করতে সে যদি আসল সংবিধানের বিরোধিতা করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এম.কে. স্ট্যালিন বা ডিএমকে পার্টির কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। তাহলে সেখানকার জনগণই কিন্তু জবাব দেবে। সব থেকে বড় কথা হচ্ছে যে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত একটা রিপোর্ট ধর্মেন্দ্র প্রধান পার্লামেন্টে পেশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে যত সংখ্যক তামিলনাড়ু বা আঞ্চলিক স্কুল আছে, তামিল ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, সেখানে বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু আজকে হিন্দির দিকে ঝুঁকছে। যারা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে, যারা সিবিএসই বোর্ডে পড়ছে, আইসিএসসি বোর্ডে পড়ছে, তারা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি রেখেছে। তারা কিন্তু হিন্দি শিখতে চাইছে, তার কারণ সে রাজ্য থেকে বেরোতে চায়, রাজ্যের বাইরে যেতে চায়, তার জ্ঞান বা তার যে চাকরি বা জব বা বিজনেসের ক্ষেত্রে তাদের কিন্তু হিন্দি জানা খুব জরুরি হয়ে পড়ছে। আজকে যত বিজনেসম্যান আছে তামিলনাড়ুতে,
তারা কিন্তু হিন্দি শেখার উপরে জোর দিচ্ছে, কারণ বেশিরভাগ যত বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা হিন্দি বলয়ের, তারা কিন্তু তামিলনাড়ুর নয়। তামিলনাড়ুর যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারাও কিন্তু হিন্দি শেখাচ্ছে এবং নিজেরাও হিন্দি শিখছে। তামিলনাড়ুর যত স্কুল আছে সেখানে দেখা গেছে যে মোটামুটি 54% স্টুডেন্ট এখন হিন্দির দিকে ঝুঁকেছে। 54% স্টুডেন্ট কিন্তু এখন খুব কম সংখ্যক তামিল শিখছে, বা তারা মাতৃভাষা তামিল পড়লেও হিন্দির উপরে কিন্তু তারা তাদের বাবা মা জোর দিচ্ছে। এবং বেশিরভাগ যারা সিবিএসই বোর্ডে পড়তে পারছে না তারা কিন্তু যেন তেন প্রকারে অন্যভাবেও তারা কিন্তু হিন্দি শিখছে। তাহলে যে ভাষা, এটা সবসময় যেমন একটা যোগাযোগের মাধ্যম, বা এক রাজ্য একে অপরের সঙ্গে যে ভাব বিনিময়, ভাষা একটা বিশাল অবদান রাখে। সেই ভাষা যে শুধুই নিজের ভাষাই হবে তার কোনো মানে নেই। আমি যদি অন্য মানুষের সঙ্গে কোনো পরিচয় বা কোনো ভাব বিনিময় করি, যোগাযোগ স্থাপন করি বা কথোপকথন করতে চাই, তাহলে কিন্তু আমার ভাষা জানা দরকার আছে। তাহলে সেই ভাষা ইংলিশ হতে পারে, সেই ভাষা হিন্দি হতে পারে। সারা ভারতের জন্য ইন্টারন্যাশনালি অবশ্যই ইংরেজি হওয়া দরকার আছে। তবেই আমি কোনো মানুষের সঙ্গে মিশতে পারবো, তবেই আমি কোনো মানুষের সঙ্গে কথোপকথন করতে পারবো, তবেই আমি আমার ভাব বিনিময় করতে পারবো। তাহলে এই ভাষা শিক্ষা, এটাকে কেউ কিন্তু বাধা দিতে পারে না। এটা তার ব্যক্তিগত, প্রত্যেকটি মানুষের একটা ব্যক্তিগত রুচি বা ব্যক্তিগত অধিকার। এই ব্যক্তিগত অধিকার থেকে কেউ কিন্তু বঞ্চিত করতে পারে না, পারাটা উচিত নয়। তাহলে সে রাজনীতি নিজের জায়গায়, পরিবারতন্ত্র নিজের জায়গায়, এটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক নেতৃত্বের ভাবা উচিত। আজকে আমাদের পশ্চিমবঙ্গে দিদিমণি বলছে গঙ্গা স্নান করতে যাও না, কুম্ভ স্নান যেন না, ওখানে মৃত্যু কুম্ভ। কিন্তু তারই দলের প্রচুর মানুষ কিন্তু সেখানে গেছে। প্রত্যেকেরই বুদ্ধি আছে, প্রত্যেকে কিন্তু সেটা বোঝে। আজকে তুমি আছো, কালকে তুমি নাও থাকতে পারো। আর যে স্ট্যালিন আছে, কালকে অন্য কেউ আসবে। কিন্তু এই যে বিরোধিতা করে সেখানে তামিল জনগণ বা তামিল স্টুডেন্টের অনেক ক্ষতি করছেন, এটা কিন্তু ওনার ভাবা উচিত। অতএব ভাষাকে নিয়ে বেশি বিরোধিতা না করাটাই ভালো। নমস্কার। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।